আস্তে নেমে এসছে একটা গ্লেশিয়ারের বুকে। অগুন্তি পাথর, কোথার থেকে এলো এই পাথর, কি করে এই পাথর এত জড়ো হলো, ভাবতেই অবাক লাগে। এখন যেন মনে হয় যে সত্যি শিলার সমুদ্রেই এসে পড়েছে। একসময় মনে হলো আস্তে চলাই হয়তো ভালো, তার কারণ হাঁটুতে এক অবসাদ চলে এলো। কখন শেষ হবে এই উঁচু নিচু পথের ওপর ক্রমশ পা ফেলে রাখা। প্রতি মুহূর্তে একটা সতর্ক থাকতে হচ্ছে, যদি বা পা ফসকে একটা পাথর থেকে আর একটা পাথরে কাত হয়ে পড়ে তাহলে এই বিপদ। মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই পথ দিয়ে হয়তো আবার ফিরতে হবে। মনে করতেই যেন ভয় এসে যাচ্ছে। তাই মাঝে মাঝে যতটা পারি হাঁটুকে রেস্ট দিয়ে আবার ধীরে সুস্থে চলা শুরু করি। প্রকৃতপক্ষে এই শিলার সমুদ্রের নিচে কিন্তু আছে ত্রিশূলের গ্লেশিয়ার। ওই ধার দেখলে বোঝা যায় যে গ্লেশিয়ার মুভ করছে, এই পাথর বা শিলার যে সমুদ্র সেও ক্রমশ মুভ করছে। হ্যাঁ, অবশেষে আমরা সেই সমুদ্রের তীরে এসে উঠলাম। এই তীর ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব ঘিউথাপ্পানির দিকে। এখনো কিন্তু অনেকেই রয়ে গেছে আমাদের ওই সমুদ্রের সীমানার মধ্যে, ফলে তারাও একটু পারছে, যদি পারে জিরিয়ে নিয়ে তারপরে হাঁটা শুরু করবে। আমাদের গাইড ইন্দর সিং ততক্ষণে পৌঁছে গেছে ঘিউথাপ্পানির ক্যাম্পের কাছে। আমরাও সেইখানে পৌঁছে সামনাসামনি দেখলাম আবার নন্দাঘুন্টিকে। অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার আমরা একটু পেছন ফিরে তাকালাম, দেখলাম ত্রিশূলের দিকের সেই গ্রাব রেখাকে। পৌঁছে গেছি ক্যাম্প সাইটেতে। রাজেন ছবি তুলতে ব্যস্ত। আমাদের গাইড ক্রমশ রেশন এবং কিছু ইকুইপমেন্টকে আলাদা করছে। তার মধ্যে এই খাবার তো এক আনন্দের জোয়ার নিয়ে আসলো। ফলে তাপস অনেক দূর থেকে এসে তুলে ফেললো এক এক করে 3-4টি পান্তুয়া। ব্যাস, সেই পান্তুয়া খাওয়ার ফাঁকে এটি আবার আবিষ্কার করলো আমাদের প্রবীর। বলল সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু না, গাইড বলল খুব সাবধান, আমরা কিন্তু এর দায়িত্ব নেব না। তাই ফেলে দিল। এবার চলছে রিঅ্যারেঞ্জ। আমরা যাব দুদাঙের দিকে, কিন্তু এখানে থেকে যাবে প্রবীর। তাই মাল আলাদা করে আমরা রওনা করলাম দুদাঙের দিকে। এই যে জল গড়িয়ে আসছে অ্যাকচুয়ালি নন্দাঘুন্টির গ্লেশিয়ার থেকে নন্দাকিনী যে নদী তৈরি হয়েছে সেই নদীর ধার ধরে ধরেই আমাদের দোডাঙের দিকে যাওয়া। দোডাং মানে হচ্ছে গিয়ে দুটি ডাং, অর্থাৎ দুটি বড় পাথর। সেই পাথর দুটিকেই মোটামুটি আড়াল করে একটি শেল্টার তৈরি হয়েছে। আমরা বিকেল বিকেল গিয়ে পৌঁছলাম সেই দোদাঙের ক্যাম্পিং গ্রাউন্ডেতে। গাইড গিয়ে অলরেডি তাঁবু করে ফেলেছে। আমরা যখন পৌঁছলাম তখন সে ছায়ায় ঘিরে গেল। সুপ্রভাত দোদাং। প্রভাতে সূর্যরশ্মির ছোঁয়া লেগেছে ত্রিশূল এবং নন্দাঘুন্টির চূড়ায় চূড়ায়। যদিও আমরা শুরু করেছিলাম ভোর 4টে। দুটো কারণ ছিল, এক, তাড়াতাড়ি রন্টি শাটলে পৌঁছে সেখান থেকে ফিরে আসা। দ্বিতীয়ত, আমাদের তাড়া ছিল যে আজকেই ঘিউথাপ্পানি পৌঁছতে হবে, না হলে আমাদের এই ক্যাম্পের নুন গেছে ফুরিয়ে। দূরে দেখা যাচ্ছে রন্টির ওপরে স্নো প্যাচ। আমাদের টার্গেট ওইখানেই পৌঁছনো। এই হচ্ছে সেই বিখ্যাত রন্টি শ্যাডল। এই হলো বড় হোমকুন্ড। এইখানেই শেষ হয় বরণান্দজাত উৎসবের সে পরিক্রমাস্থল।
নেউটিয়া গ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্নিভাল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে মিলিত হয় ওয়ান গ্রামেতে। তারপরে বগুয়াবাসা রূপকুণ্ড হয়ে এসে পৌঁছয় এই হোমকুণ্ডে। এই পথেই নাকি এসেছিল পার্বতী। সে যখন নেউটিয়া গ্রামের পিত্রালয় থেকে রওনা করে এই পথ ধরেই সে পৌঁছে গেছিল তার শ্বশুরালয় সেই নন্দা দেবী স্যাংচুয়ারিতে। প্রচুর কিংবদন্তি আছে, তা সত্ত্বেও গাড়োয়াল এবং কুমায়ুনের লোকদের এটা একটা বিশাল উৎসব। 12 বৎসর বাদে বাদে হয় বড় নন্দজাত, এছাড়া প্রত্যেক বছর একবার করে হয় জাত উৎসব। এই যে কুণ্ডকে প্রদক্ষিণ করছি আমরা, এইটি একটি অগ্নিকুণ্ড। এইখানে বিভূতি জ্বালানো হয় এবং এর চারিদিকেই সেই 4 সিংহের ভেড়া সহ নন্দা দেবীর ডলি প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ শেষে সেই নন্দা দেবীর ডলির সামনে থেকে অর্নামেন্টেড ভেড়াকে ছেড়ে দেওয়া হয় নন্দা দেবীর উদ্দেশ্যে এবং সেই ভেড়া ক্রমশ রন্টি স্যাডেলের দিকে, অর্থাৎ আমরা যে পথে যাব সেই পথের দিকে হাঁটতে শুরু করে। বিস্ময়ের ব্যাপার, আমাদের গাইড এবং পোর্টাররা বলল যে ওই ভেড়া খানিক দূর নিজের খেয়ালেই চলতে চলতে শেষে অদৃশ্য হয়ে যায় এই হিমালয়ের বুকে। हाँ गाते रहिए। शीला समुंदर झामा को जय तेरी जात राझामा को ये होमा कुंडा ये झामा को जय तेरी जात राझामा को ये होमा कुंड ये झामा को जय तेरी जात राझामा को जय नंदा माता झामा को। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই যে হোম বা যজ্ঞের কুণ্ডস্থল, সেই কুণ্ডস্থলকে আমরা এখন প্রদক্ষিণ করলাম। ঠিক এই একই রকম ভাবে সেই ভেড়াকে নিয়ে প্রদক্ষিণ করে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুণ্যার্থীরা পুণ্য অর্জন করার জন্য এই ভেড়াকে পুজো আচরা যা করার কিছু তার আগে একেবারে এই কুণ্ডেতে স্নান করে নেয়। যাই হোক, এত সব কিছুরই যে প্রাকৃতিক পরিস্থিতির একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেই দিকে একটু নজর দিলে আমাদের মনে হয় যে এই যে নন্দাদেবী পাহাড় গাড়োয়াল এবং কুমায়ুনের প্রায় 70 মাইল জুড়ে একটা রিং তৈরি করে আছে, যার মধ্যে 12টা প্রায় 21,000 ফিটের মতো আছে, যার সানুদেশ 17,000-এর নিচে নেই। তাই 25,660 ফুট উঁচু ভারতের সবচেয়ে উঁচু পাহাড় নন্দা দেবীকে দেবদেবীর শ্রেষ্ঠ জ্ঞানে আরাধনা করার পেছনে যথেষ্ট যুক্তি আছে। গাড়োয়ালিরা তাই এবং কুমায়ুনিরাও এই একে দেবী রূপে পুজো করে। যাই হোক, আমরা রন্টি স্যাডেলের খুব কাছাকাছি চলে এসেছি। এবার এই যে ডান দিকে ওয়ালটা দেখা যাচ্ছে স্নোই ওয়াল, ওরই পরেই হচ্ছে গিয়ে নন্দা এই রন্টি স্যাডেলের ফিল্ডেতে পৌঁছবো। এই ব্রহ্মকমলগুলো যা দেখেছি আমরা, যেমন তাতে মনে হচ্ছে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে, এরপরে সব ব্রহ্মকমল শুকিয়ে যাবে। আমরা রন্টি স্যাডেলের খুব কাছে এসে পৌঁছে গেছি। এবার এইখান থেকেই আমরা খানিকটা পেছনের দিকে যদি তাকাই, যে ফেলে আসা রাস্তা, সেই রাস্তার দিকে মেঘে তখন কিন্তু সুন্দর একটা রোদের আনাগোনা। এই হচ্ছে রন্টি স্যাডেল। আমরা সবাই এখানে পৌঁছতে পারিনি, কিন্তু রাজেন পৌঁছে এখানকার এই যে আইস্যাক্সটা পুঁতে রেখে ও বার করছিল আমাদের জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা। সেই পতাকা নিয়ে প্রথমে দাঁড় করিয়ে দিল আমাদের গাইড ইন্দার সিংকে, তারপরে ও নিজে দাঁড়ালো ক্লাবের পতাকা নিয়ে ওই রন্টি স্যাডেলের ওপর।
একটা রোমাঞ্চ জাগলো সবার মধ্যে। আমরা সবাই পৌঁছতে পারলাম না, কিন্তু দূর থেকে দেখলাম রন্টি শাটলের যেখানে স্নো প্যাচটা শুরু হয়েছে সেইখান থেকে অনেকটাই দেখা যায়। এই হচ্ছে গিয়ে পেছনের দিক, যেখানে যে দিক থেকে আমরা উঠে এসেছি। এইখানে যদিও শিপটন গালি আছে, আমরা সেইগুলো ওই রাজেনের চোখেই খানিকটা দেখে আস্তে আস্তে ফিরে চললাম হোমকুণ্ডের দিকে। এখন আমাদের ফেরার একটা তাড়া ছিল যে আমরা আরেকটু অপেক্ষা করলে হয়তো পৌঁছে যেতাম সবাই, কিন্তু দেখলাম না, এইখানে যে হাইট গেইনটা, একটা অস্বাভাবিক একটা হাইট গেইন হয়েছে আমাদের এইখানে, এই হোমকুণ্ড থেকে এই রন্টি স্যাডল পর্যন্ত। এই স্যাডলের অল্টিটিউড এবং হোমকুণ্ডের যে অল্টিটিউড, সেইটার যে একটা হ্যাভক ফারাক রয়েছে, তার জন্য পরে আমরা অ্যাসেস করতে পারলাম যে ওই কারণেই আমাদের সবার শরীর হঠাৎ করে খারাপ হয়েছিল এবং রাজেন কিন্তু তার ঊর্ধ্বে উঠে ওখানে পৌঁছে গেছিল।